স্বামীর কাছে 4,000 টাকা চেয়েছিলাম। সে হাতে ঘড়ি পড়তে পড়তে হেসে বলল, তুমি টাকা দিয়ে কি করবে? আমি একটু ইতস্তত করে বললাম, মাকে দেখতে যেতে চাই, মায়ের শরীরটা ভালো না। মেজু ভাই ফোন করে বলল, যত তাড়াতাড়ি পারি যেন একবার দেখে যাই। আমার স্বামী দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ 18 তারিখ, এমনিতেই মাসের শেষ দিক, এখন 5,000 টাকা কোথা থেকে দেবো? সামনের মাসে গিয়ে দেখে এসো। এখন আর এসব নিয়ে কথা বলো না, টিফিনটা রেডি করে দাও, আর রুপিকে আজ স্কুলে তুমি দিয়ে এসো। আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। আমি আর কোনো কথা বলিনি, বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে গেল। চুপচাপ রান্নাঘরে চলে গেলাম। চোখের কোণে জমে থাকা পানি বারবার আঁচলে মুছে ফেলছিলাম, যেন কেউ বুঝতে না পারে। আমি, আমার স্বামী আর আমাদের 6 বছরের মেয়ে রুপি ঢাকায় থাকে। আমার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে। সংসারে খুব অভাব নেই, আবার বিলাসিতাও নেই। হিসাব করে চলতে হয়, কিন্তু সেই হিসেবের ভেতরেও আমি কখনো নিজের জন্য কিছু চাইনি। শুধু একবার মায়ের কাছে যেতে চেয়েছিলাম। শেষবার মাকে দেখেছিলাম 3 বছর আগে, তারপর আর যাওয়া হয়নি। একবার ঈদে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শ্বশুরবাড়িতে অতিথি আসবে বলে আর যাওয়া হয়নি। এরপর একের পর এক মাস কেটে গেল। ফোনে মায়ের সঙ্গে কথা হতো। প্রতিবারই মা বলতেন, একদিন এসে আমাকে দেখে যাস, তোকে খুব দেখতে ইচ্ছা করে। আমি শুধু বলতাম, শিগগিরই আসবো মা। সেই শিগগিরই আর হয়ে ওঠে না। 5 দিন পর দুপুরে রান্নাঘরে ভাত নামাচ্ছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে মেজো ভাইয়ের নাম। ফোন ধরতে ওপাশ থেকে কান্নার শব্দ। আপা, মা আর নেই। কথাটি শুনে আমার পুরো পৃথিবীটা ভেঙে পড়লো। হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন বুকের ভেতর থেকে সব কিছু টেনে নিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, শুধু নিঃশব্দে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। ভাইয়া আমার স্বামীকেও ফোন করেছে। বিকেলের আগে এসে অফিস থেকে চলে এলো। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও, আজকেই দাফন করবে। আমি খাটে হেলান দিয়ে বসেছিলাম, চোখের পানি তখনও থামেনি। সে আবার বলল, কি হলো, ওঠো, সময় নেই। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। হঠাৎ বুকের সব কষ্ট, অভিমান আর জমে থাকা কান্না একসঙ্গে বিস্ফোরিত হলো। চিৎকার করে বললাম, কি হবে এখন গিয়ে? কি হবে বলো? আমার মা কি আর আমাকে দেখতে পাবে? আমি কি মায়ের মুখে 1 ফোঁটা পানি দিতে পারবো? আমার মা তো আর নেই, এখন শুধু একটা নিথর দেহ দেখতে যাব। 5 দিন আগে যদি যেতে দিতে, তাহলে অন্তত মা আমাকে একবার দেখতেন। সে নিশ্চুপ তাকিয়ে রইল। আমি অভিমানের রাগে ঘৃণায় বললাম, শুধু শুধু এখন তোমার টাকা খরচ হবে, ব্যাংকে রেখে দাও, লাভ আসবে, আরও ধনী হবে। আমার জন্য টাকা খরচ করার কোনো দরকার আছে? আমার গলার শব্দ কাঁপছিল, রাগ ছিল, কষ্ট ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল অপূর্ণতা। সে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, একটাও কথা বলল না। সেদিন আমরা গ্রামে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আর আমার মাকে পাইনি। সাদা কাফনে মোড়া নিথর মুখটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় শাস্তিটা আমি পেয়েছি। বারবার মনে হচ্ছিল মা হয়তো শেষবারের মতো দরজার দিকে তাকিয়েছিলেন, ভেবেছিলেন তার মেয়েটা আসবে, কিন্তু আমি আসতে পারিনি। ফিরে আসার পর আমার ভেতরের মানুষটা যেন বদলে গেল। আমি আর কখনো স্বামীর কাছে একটা টাকাও চাইনি। সে টাকা দিতে চাইলে ফিরিয়ে দিয়েছি, শপিং করতে বললেও তার টাকা দিয়ে কিছুই কিনিনি। প্রয়োজন হলে নিজে জমানো টাকা খরচ করেছি, না হলে প্রয়োজনটাই বাদ দিয়েছি। আগের মতো গল্প করতাম না, অকারণে হাসতাম না। সংসারের সব কাজ ঠিকই করতাম, কিন্তু আমাদের সম্পর্কের কোথাও যেন অদৃশ্য একটা দেয়াল উঠে গিয়েছিল। সে হয়তো বুঝতে পারছিল আমি বদলে গেছি, কিন্তু সে তখনও জানতো না কিছু ক্ষতি এমন হয় যার ক্ষমা হয়তো মানুষ মুখে বলে দেয়, কিন্তু হৃদয় কোনো দিন মেনে নিতে পারে না। এই ঘটনার 1.5 মাস পর হঠাৎ দুপুরে একজন ছেলে এসে বলল, শাহিদ ভাই বাসায় আছে? আমি, না, বাসায় নেই। কিন্তু কেন, কি দরকার? ছেলেটা একটু আমতা আমতা করে বলল, শাহিদ ভাই আমার কাছ থেকে 3,000 টাকা নিয়েছিল 1.5 মাস আগে, এখনও দেয়নি টাকাটা। ভাই বাসায় আসলে কথাটা বললেন। কথাটি বলে ছেলেটা চলে গেল। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি স্তব্ধ হয়ে ঘরের এক কোণে বসে রইলাম। মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। শায়দ আমার জন্য খরচ করে না, সেটা অবশ্য এখন আর খাটে না, কারণ আমি নিজেই তার টাকা নেওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু সে দিতে চাইলেও তো খুব বড় অঙ্কের কিছু দিতে পারতো না। তাহলে এই 3,000 টাকা সে কেন ধার করতে গেল? কার জন্য? নিজের কোনো লুকিয়ে রাখা নেশা, নাকি অন্য কিছু? মনের ভেতর সন্দেহের আর অভিমানের কালো মেঘ জমতে শুরু করলো। পুরুষ মানুষের মন বোঝা বড় দায়। একদিকে সংসারের অভাব, অন্যদিকে আমার সাথে এই শীতল দূরত্ব, তার মাঝে আবার ঋণের বোঝা। বিকেলের দিকে শাহেদ যখন বাসায় ফিরল, তার ক্লান্ত মুখটা দেখেও আমার ভেতরের ক্ষোভ কমলো না। সে জুতো জোড়া খুলে হাত মুখ ধুয়ে এসে সোফায় বসা মাত্রই আমি চায়ের কাপটা তার সামনে রাখলাম। শাহেদ কাপে চুমুক দিতে যাবে, তখনই আমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলাম, দুপুরে একটা ছেলে এসেছিল, নাম বললো না, তবে বললো তোমার কাছে নাকি 3,000 টাকা পায়, 1.5 মাস হয়ে গেছে এখনো দাওনি। কথাটা শুনে শাহেদের হাতের ছায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখলো। তার চোখের কোণে চরম ক্লান্তি হয়ে ফুটলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না।
তার এই নীরবতা আমার ভেতরে ক্ষোভকে আরো বেশি উস্কে দিল। আমি বললাম, কি হলো, চুপ করে আছো কেন? সংসারে অভাব আছে জানি, বিলাসিতা নেই তাও জানি, কিন্তু তুমি তো কোনো বাজে খরচ করো না। তাহলে 1.5 মাস আগে তা কার জন্য, কিসের জন্য এই টাকা ধার করতে হয়েছিল তোমাকে? 1.5 মাস আগের কথা মনে পড়তে আমার বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠলো। ঠিক 1.5 মাস আগেই তো আমার মা মারা গেছেন। শাহেদ 2 হাতে তালুতে মুখ ঢেকে কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর আস্তে আস্তে হাত সরিয়ে আমার দিকে তাকালো। তার চোখ দুটো কেমন যেন লাল হয়ে উঠেছে। খুব নিচু গলায় সে বলল, তুমি আমাকে ভুল বুঝলে। ভুল বোঝার কি আছে, পরিষ্কার করে বলো। আমি শক্ত গলায় বললাম। শাহেদ সোফা থেকে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সে বলতে শুরু করলো, তুমি তো শুধু আমার 28,000 টাকা বেতনটাই দেখলে, কিন্তু এই ঢাকা শহরে 12,000 টাকা বাসা ভাড়া দিয়ে গ্যাস বিদ্যুৎ বিল মিটিয়ে রুপির স্কুলের বেতন আর প্রতিদিনের বাজারের খরচ চেনে যে কিভাবে সংসার চলে তা আমিই জানি। তার উপর বাজারে জিনিসের দাম প্রতিদিন যেভাবে বাড়ছে, তাতে মাসের 20 তারিখের পর পকেটে আর টাকা অবশিষ্ট থাকতে চায় না। আর আমাদের মেয়েটার কথা তো জানোই, প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য কিছু না কিছু আনতেই হয়। বাবার মন তো যতই কষ্ট হোক, মেয়ের অতটুকু আবদার পূরণ না করলে বুকটা ফেটে যায়। সে একটু থামলো, তার গলার স্বর আরও ভারী হয়ে এলো। তুমি ভাবছো আমি সেদিন মায়ের কাছে যাওয়ার জন্য তোমাকে টাকা দেইনি অবহেলা করে? 18 তারিখ বলে অজুহাত দিয়েছিলাম? না রুপির মা, সেদিন সত্যিই আমার পকেট তোমাকে দেওয়ার মতো টাকা ছিল না। ব্যাংকে কোনো টাকা জমে না যে লাভ আসবে আর আমি ধনী হব। মধ্যবিত্তের পকেট মাসের শেষে শূন্য মরুভূমি হয়ে যায়। আমি অবাক হয়ে তার পিঠের দিকে তাকিয়ে রইলাম। শাহেদ ঘুরে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকালো। তার 5 দিন পর যখন তোমার ভাই ফোন করে বলল মা আর নেই, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তখন তো মাসে 23 তারিখ, পকেটে তেমন কোনো টাকা নেই, কিন্তু মা মারা গেছেন। সেখানে কি আমি তোমাকে নিয়ে খালি হাতে যেতে পারতাম? আমার কি কোনো দায়িত্ব ছিল না? যাওয়ার ভাড়া, কাফনের কাপড়ের খরচ, সেখানে কি আরও ছোটোখাটো কত খরচ থাকে? নিজের স্ত্রী মায়ের মৃত্যুর দিনেও আমি বুক টান করে দাঁড়াতে পারবো না, এতটাই কি অক্ষম আমি? শায়দ একটা শুকনো হাসলো। সেই হাসিতে কেবলই কান্না লুকিয়েছিল। আমি নিরুপায় হয়ে ছেলেটার কাছ থেকে 3,000 টাকা ধার করেছিলাম সেদিন। সেই টাকা দিয়েই সেদিন আমরা গ্রামে গিয়েছিলাম। মায়ের শেষ কাজটুকু করার জন্য ওই ধার করা টাকাই ছিল আমার শেষ ভরসা। এই 1.5 মাসের খরচে সংসারের খরচ সামলে 3,000 টাকা শোধ করতে পারিনি। প্রতিদিন ভাবি দেবো, কিন্তু আর হয়ে ওঠে না। শাহেদের কথাগুলো যেন আমার কানে তপ্ত সীসার মতো লাগলো। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। যে মানুষটাকে আমি এতদিন ধরে আমার মায়ের মৃত্যুর আগে না দেখার জন্য দায়ী ভাবছিলাম, যার উপর অভিমানের ঘৃণায় আমি একটা অদৃশ্য দেয়াল তুলে নিয়েছিলাম, সে আসলে আমার আর আমার পরিবারের সম্মান বাঁচাতে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অন্যের কাছে হাত পেতেছিল। মধ্যবিত্ত পরিবারের পুরুষদের এটাই হয়তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। একদিকে বুক ফাটলেও মুখ ফুটে অভাবের কথা বলতে পারে না, অন্যদিকে বউ বাচ্চার আবদার আর দায়িত্বের বেড়াচালে পিষ্ট হতে হতে কখন যে তারা নিজেদের খোলসবন্দি করে ফেলে কেউ টের পায় না। আমার চোখের কোণ দিয়ে আবার অশ্রু গড়িয়ে পড়লো, তবে এবার আর অভিমানে নয়, এক চরম অপরাধ বোধে। আমি শাহাদের দিকে তাকালাম, কিন্তু মুখ ফুটে ক্ষমা শব্দটা উচ্চারণ করার শক্তিও যেন আমার হারিয়ে ফেলেছিলাম। আমাদের মাঝখানের অদৃশ্য দেয়ালটা কি তবে একটু হলেও গলতে শুরু করেছে? আমি অপরাধীর মতো শাহেদের সামনে দাঁড়িয়ে রইলাম। এতক্ষণ ধরে মনের ভেতর যে ক্ষোভ আর সন্দেহের পাহাড় তৈরি হয়েছিল, তার জন্য এক মুহূর্তের একটা সত্যের ধাক্কায় ধূলিসাৎ হয়ে গেল। আমরা মেয়েরা অনেক সময় স্বামীর পকেটের অবস্থাটা বাইরে থেকে মেলাতে চাই, কিন্তু ভেতর ভেতরে একটা পুরুষ মানুষ যে কতটা একা আর অসহায় বোধ করতে পারে, সেই খবরটা রাখার হয়ে ওঠে না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শাহেদের খুব কাছে গিয়ে দাঁড়ালাম। কোনো নাটকীয়তা ছাড়াই খুব স্বাভাবিকভাবে তার ক্লান্ত হাত দুটো আমার হাতের মুঠোয় নিলাম। শাহেদ একটু চমকে উঠে আমার দিকে তাকালো। তার চোখে সেই ক্লান্তিটা এখনও আছে। আমি খুব নিচু স্বরে বললাম, আমাকে ক্ষমা করে দিও, আমি শুধু নিজের মায়ের কষ্টটাই দেখেছি, তোমার ভেতরে এই নীরব যুদ্ধটা টের পাইনি। অভাব যে মানুষকে নিজের স্ত্রীর কাছেও কতটা ছোট করে দিতে পারে, সেটা আমি বুঝতে চেষ্টা করিনি। শাহেদ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা লম্বা শ্বাস ফেললো, তারপর আলতো করে আমার হাতটা চেপে ধরে বলল, সংসারে অভাব অনটন তো থাকবেই, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো ইচ্ছা করে তোমাকে মায়ের কাছে যেতে আটকাইনি। একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় লজ্জার আর কিছু নেই যে সে তার স্ত্রীর কঠিন সময় পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য রাখে না। আমি শুধু সেই লজ্জাটা ঢাকতেই সেদিন ওভাবে কথা বলেছিলাম। সেদিনের পর থেকে আমাদের সংসারে কোনো কৃত্রিম আধিক্যতা ছিল না, বরং একটা বাস্তবসম্মত বোঝাপড়া তৈরি হলো। আমি বুঝতে পেরেছিলাম, মধ্যবিত্ত সংসারে পুরুষদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তারা আরও বেশি চুপচাপ হয়ে যায়। বাইরের দুনিয়ার হাজারটা চাপ সামলে ঘরে ফেরার পর তারা শুধু একটু শান্তি আর একটু মানসিক সমর্থন চায়। আমি আবার আগের মতো শাহেদের হাত থেকে সংসারের খরচের টাকা নিতে শুরু করলাম। তবে এবার আর শুধু চেয়ে নেওয়া নয়, বরং 28,000 টাকা বেতনের সীমাবদ্ধতা মেনেই কীভাবে প্রতিটা টাকা হিসাব করে চালানো যায়, সেই দায়িত্বটা আমি ভাগ করে নিলাম। পরের মাসে রুপির স্কুলের বেতন আর বাজার খরচ থেকে খুব টেনে টুনে কিছু টাকা বাঁচালাম, আর আমার নিজের জমানো অল্প কিছু টাকা এক এক করে একদিন সন্ধ্যায় শাহেদের হাতে তুলে দিলাম। শাহেদ অবাক হয়ে বলল, কি এটা? আমি বললাম, ওই ছেলেটা 3,000 টাকা শোধ করে দিও। মানুষের দেনা মাথায় রেখে রাতে শান্তিতে ঘুমানো যায় না। টাকাটা হাতে নিয়ে শাহেদ যেভাবে আমার দিকে তাকালো, সেই দৃষ্টিতে কোনো কৃতজ্ঞতা ছিল না,
ছিল এক বুক স্বস্তি। একজন পুরুষের মাথা থেকে ঋণের বোঝা নেমে যাওয়ার স্বস্তিটা যে কত বড় তা আমি সেদিন তার চোখে দেখেছিলাম। এখন আমাদের সংসারে অভাব আছে, মাসের 25 তারিখ হলে বাজার করতে গিয়ে 10 বার ভাবতে হয়, পেঁয়াজ রসুনের দাম বাড়লে রান্নার বাজেট কমাতে হয়, কিন্তু এখন আর আমাদের মাঝে কোনো অদৃশ্য দেয়াল নেই। আজ বিকেলে রুপিকে স্কুল থেকে নিয়ে আসার পর আমরা দুজন বারান্দায় বসে চা খাচ্ছিলাম। রুপি ভেতরে খাতা নিয়ে আঁকিবুকি করছে। শাহেদ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, সামনের মাসে বেতনটা পেলে তোমাকে সাথে নিয়ে একবার গ্রামে যাব, মায়ের কবরটা জিয়ারত করে আসবো। আমি শাহেদের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়লাম। চোখের কোণটা একটু ভিজে উঠলেও এবার আর বুকে কোনো ক্ষোভ ছিল না। মধ্যবিত্তের জীবনে সব আবদার বা ইচ্ছা পূরণ হয় না, এটাই বাস্তব, কিন্তু এই অপূর্ণতার মাঝেও সংসার টিকে থাকে পারস্পরিক বিশ্বাসের জোরে। একটা পুরুষ যখন দিনরাত খাটে তখন সে চায় তার স্ত্রী যেন তার সামর্থ্যকে বোঝে এবং অসময়ে খোঁটা না দিয়ে পাশে দাঁড়ায়। নারীদের উচিত স্বামী নীরবতার পেছনের অসহায়ত্বটুকু ভাগ করে নেওয়া। একে অপরের অভাব আর কষ্টকে সম্মান জানালেই মধ্যবিত্তের এই টানাটানি সংসারটাও একটা শান্তির নীড় হয়ে উঠতে পারে।